আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে আমরা একজন শিল্পীকে হাজির করেছি যিনি আপনাদের নিকট অনেক পরিচিত, কখনো গানে কখনো অভিনয়ে। তো তিনি আমাদের মাঝে অলরেডি হাজির হয়েছেন, আমরা তার কাছে যাব। তার আগে যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন শিল্পীর কাছে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুরের আহ্বানের এই সেটে আপনাকে স্বাগতম। শুক্রিয়া। পুরান সেট মানে কমন আর কি, এসে অভ্যস্ত। অনেক পরিচিত, অনেক এসেছেন। আজকের মানে কততম পর্ব আসলেন? আজকে আমার পঞ্চমবার আসলেন। তো সম্মানিত দর্শক, শফিক আদনান ভাই, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় 2005 সাল থেকে। আমি তাকে একটি মঞ্চে দেখি, সেই স্মৃতিচারণ আমরা করব ইনশাল্লাহ। তো শফিক ভাইয়ের গান আমরা সবসময় শুনি বিভিন্ন গোষ্ঠীর পরিবেশনায়, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। তার কাছে নতুন গান শুনবো, জুলাইয়ের গান শুনবো এবং শুনবো তার জীবনের গল্প। তো আর দেরি নয়, চলুন শুনি শফিক ভাইয়ের কণ্ঠে শুরুতেই গান। শফিক ভাই। যে আমি যেহেতু ফোক টাইপের গান করি শুরু থেকেই, আবার আমার কাছে দর্শকের এক্সপেকটেশন ফোক গানেরই, তো আমি ফোক দিয়েই শুরু করতে চাচ্ছি, একদম রিসেন্ট নতুন লেখা আর কি। শুনি প্লিজ। উড়ে যাবে প্রাণ পাখিটা শূন্য করে খাঁচায় একদিন, উড়ে যাবে প্রাণ পাখিটা শূন্য করে খাঁচা, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা রে, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা। উড়ে যাবে প্রাণ পাখিটা শূন্য করে খাঁচায় একদিন, উড়ে যাবে প্রাণ পাখিটা শূন্য করে খাঁচা, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা রে, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা। যাচেছে মন তোমার, যাচেছে মন, হারাম হালাল বিচার ছাড়াই করছো যখন তখন তোমার, যাচেছে মন তোমার, যাচেছে মন, ঘুমিয়ে কাটাইছো বেলা, ঘুমিয়ে কাটাইছো বেলা, জীবনটারে করছো হেলা, সঙ্গে নিয়ার সামানটারে ভাবছো রে পরে গাছা, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা রে, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা। থাকবে একলা যে ঘরে থাকবে একলা, ঘরের মালিক থাকলে বেজার বাড়বে ঝামেলা, তুমি থাকবে একলা, ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি খাটবে না রে জারি জুরি, হিসেব তোমায় দিতে হবে পার পাবে না বাছা, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা রে, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা। উড়ে যাবে প্রাণ পাখিটা শূন্য করে খাঁচায় একদিন, উড়ে যাবে প্রাণ পাখিটা শূন্য করে খাঁচা, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা রে, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা রে, কবর ঘরে আমল ছাড়া যাবে না তো বাঁচা।
মাশাআল্লাহ, মারহাবা। শফিক আদনান ভাই, অসাধারণ একটি ফোক গান দিয়ে আমরা শুরু করতে পেরেছি, এবং যেটি আনরিলিজড গান আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম নতুন গান। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আনরিলিজড গান, আপনি যেহেতু গীতিকার এবং সুরকার শিল্পী আলহামদুলিল্লাহ, তো সেই জায়গা থেকে নতুন একটি গান উপহার দিয়েছেন, এবং ফোক গান আসলে শফিক ভাই, ফোক গানের একটা অ্যালবামে আমি সাইমে আপনার দেখেছি, সাইম শিল্পীর সাথে যেটা বের হয়েছিল, সাইমের 50তম অ্যালবাম, যেটা মন মহাজন অ্যালবাম মন মহাজন। জি জি। তো ফোকের প্রতি আপনার অনেক বেশি টান আছে মনে হয়। একদম শুরু থেকে আমি কিসে অভ্যস্ত আমি নিজে তো ফাইন্ড আউট করতে পারিনি। এটা মাসুদ রানা ভাই আমার গলার ঢং দেখে প্রথম লিখে ফেললেন আমার মানে গলা উপযোগী জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশা যে একজন। শিল্পীর কণ্ঠ উপযোগী করে গান লেখা। তো তখন ওইটা গাওয়ার পরে ওই গানটা যদিও একটু যে যেমন হচ্ছে আপনার একটা বিখ্যাত একটা ফোক গান আছে বাহিরের অঙ্গনের, সেই গানের আদলে করা, কিন্তু গানটা আমার কণ্ঠে মানে মানায় নেওয়ার মতো আর কি। তো তারপরে চিন্তা ভাবনা হলো যে ফোক গানের অ্যালবাম করতে হবে শফিকের। তো প্রথম 2005 সালে লাল ডিজেলের দেহ মেশিন আমার প্রথম অ্যালবাম বের হয়, ফোক অ্যালবাম 2005 সালে, অনেক আগে। একটা ফোন কল নেই? জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, নাহিদুল ইসলাম বলছি। নাহিদুল ইসলাম ভাই, কোথা থেকে বলছেন? জি, ঢাকা বনশ্রী থেকে বলছিলাম। জি, শিল্পী। আপনাকে দেখতে খুবই ভালো লাগছে ফাউন্ডেশন টিভির অনুষ্ঠানটা। তো আমার দুটো গানের অনুরোধ আছে, একটা অতিথির কাছে এবং একটা আপনার কাছে। জি, অতিথির কাছে গানের অনুরোধটা হলো ছেলে থাকে সৌদি আরব, ওনার মায়ের যে গানটা, ওই গানটা। আর আপনার কাছে একটা আপনার গান আমি প্রায় শুনে, এই গানটা, এটা হলো অস্ত্র না ধরলে বুঝবে কিভাবে হলো, এই গানটা আমার খুবই প্রিয়। এই গানটা এটা একটু। জি, ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন, সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা ফোন কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? কলটা কেটে গিয়েছে, যাই হোক আমরা আবার কানেক্ট হতে পারবো হয়তো বা। চলে এসছে কলটা আবার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ফোন আসতেছে শফিক ভাই। না, দর্শকের রেসপন্স তো সামলাতেই হবে। জি, নিশ্চয়ই কথা বলতেই হবে। শফিক ভাই, আমরা ফোন নিলাম, দেখলাম যে দুইটা গানের অনুরোধ, দুইজন অনুরোধ করেছে একই গানের, তার মানে এই গানটির কিন্তু মানুষের ভালোবাসা জি 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 কুড়িয়েছে। তা আমরা শুনবো সেই গান ইনশাআল্লাহ, যদি আপনার প্রস্তুতি থাকে। আমরা আরেকটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জহিরুদ্দিন মাসি, আশাশুনি সাতক্ষীরা থেকে। জি, আশাশুনি সাতক্ষীরা থেকে। আপনি আমাদের নিয়মিত দর্শক। শফিক ভাইয়ের কাছে কোন গান শুনতে চান? আমি শফিক আদনান ভাইয়ের কাছে গান শুনতে চাই, চাঁদের গরম অথবা লাল গোলায়। আমি ওই গানটাই গাই, যদিও এটা মায়ের গান, মাকে নিয়ে। আমার এই গানের থিমটা হচ্ছে যে ছেলে সৌদি আরব থাক বা দেশের যে প্রান্তে, বিশ্বের যে কোনো জায়গাতেই থাক, যেভাবেই হোক যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির পাশে মা ঘুমিয়ে আছে বছরের পর বছর। হ্যাঁ, কিন্তু আমাদের উপলব্ধিটা থেকে আমরা কিন্তু মায়ের সাথে কানেক্ট হতে পারি না। ভিডিও কলে ছেলেকে দেখতে পাই সৌদি আরব থেকে, কিন্তু কবরে আছেন মা, শুয়ে আছেন, পাশেই আছেন, একদম হাতের কাছে, হয়তো দেয়ালের পরেই মাকে দেখতে পাওয়া যায়, কিন্তু মার সাথে কথা বলা যায় না, মার সাথে যোগাযোগ করা যায় না। এটা নিয়ে আমার গানটা। অনেক সুন্দর টপিক, শুনি তাহলে। ছেলে থাকে সৌদি আরব, প্রতিদিন কথা হয় মোবাইল ফোনে, ভিডিও কলেও শেয়ার করি দুঃখ সুখ। ছেলে থাকে সৌদি আরব, প্রতিদিন কথা হয় মোবাইল ফোনে, ভিডিও কলেও শেয়ার করি দুঃখ সুখ। বাড়ির পিছে মা বাড়ির পিছে মা ঘুমায়, বাড়ির পিছে মা ঘুমায়, দেখি না রে কতদিন
তার চাঁদ মুখ। সময় হয়েছে অনেক, আগের মতোই ভাসে না, কেঁদে পাষাণ বুক হারে। সময় হয়েছে অনেক, আগের মতো ভাসে না, কেঁদে পাষাণ বুক। খোকা দূরে গেলে কোথাও কাঁদে মার মন, খোকা দূরে গেলে কোথাও কাঁদে মার মন। সে মা ঘুমায় অন্ধকারে, খবর নেয়ার সময় নেই সেই খোকার এখন। কখনো মনের ভুলে দুহাত উপরে তুলে, দুফোঁটা অশ্রু জলে ভেজে নাচি বুক। সময় হয়েছে অনেক, আগের মতো ভাসে না, কেঁদে পাষাণ বুক। শত কষ্ট বুকে সয়ে আগলে রাখে বুকে ও মা, শত কষ্ট বুকে সয়ে আগলে রাখে বুকে। জানলে খোকা দুঃখ পাবে, কাউকে না জানিয়ে মা যায় মরে অসুখে। দুঃখটা আড়াল করে মা গেছে ওই কবরে, একা হয়ে শুয়ে আছে যুগের পরে যুগ। সময় হয়েছে অনেক, আগের মতো ভাসে না, কেঁদে পাষাণ বুক। ছেলে থাকে সৌদি আরব, প্রতিদিন কথা হয় মোবাইল ফোনে, ভিডিও কলেও শেয়ার করি দুঃখ সুখ। বাড়ির পিছে মা ঘুমায়, বাড়ির পিছে মা ঘুমায়, বাড়ির পিছে মা ঘুমায়। দেখি না রে কতদিন তার চাঁদ মুখ। সময় হয়েছে অনেক, আগের মতো ভাসে না, কেঁদে পাষাণ বুক হায়রে। সময় হয়েছে অনেক, আগের মতো ভাসে না, কেঁদে পাষাণ বুক। মাশাআল্লাহ, মারহাবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি অসাধারণ প্রকাশ। আসলে যেটা গানের আগেও বলছিলাম যে আমরা প্রবাসে থাকলে, অনেক দূরে থাকলে, হাজার হাজার কিলোমিটার দূরে আমরা বিমানে থেকে এসে দেখা করতে পারি, ফোনে যোগাযোগ করে নিতে পারি, কিন্তু মা যখন দুনিয়া থেকে বিদায় নেন, দেখা যাচ্ছে বাড়ির পাশেই, অনেক সময় বাড়ির উঠোনেও অনেক কবরস্থান, কবর দেই, শায়িত করি, কবরস্থানে শায়িত করি, কিন্তু আর যোগাযোগ করার সুযোগ আমাদের থাকে না। তো আমরা এই গানে ধন্যবাদ জানাই। শফিক ভাই, আপনি নিজে লিখেছেন? জি, নিজেই সুর করেছেন, অসাধারণ। দোয়া করি যে মায়েরা বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেন দান সাদকা আমরা করতে পারি, প্রতিটি মুহূর্তে দোয়া করতে পারি মায়েদের জন্য, এবং যে মায়েরা বেঁচে আছেন সন্তান হিসেবে আমরা যেন মায়েদের সেবা শুশ্রূষা করতে পারি, তাদের সাথে থাকতে পারি, বেশি বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না। শফিক ভাইয়ের জীবনের যে মূল গল্প, অপ্রকাশিত গল্প, নেপথ্যের গল্পগুলো আমরা শুনবো, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আপনাদের জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার এবং শিল্পী এবং অভিনেতা, আমার বন্ধুবর শিল্পী শফিক আদনান। শফিক আদনান ভাই, আপনার গান শুনছিলাম, তো জীবনের গল্প, অপ্রকাশিত গল্প দর্শকদেরকে ওয়াদা করেছি যে শোনাবো। আপনার জীবনে এমন কি গল্প আছে যেটি আসলে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, যে কষ্টের মধ্যে যে কষ্ট আপনাকে থামিয়ে দেয়নি, তারপর আপনি সামনে চলেছেন? হ্যাঁ, এমন কি গল্প রয়েছে? এরকম গল্প তো অনেক আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্নিং মোমেন্ট যেটাকে বলে আর কি, গল্পের মোড় পরিবর্তন করে দিয়েছে জীবনের,
সেটা হচ্ছে 2015 সালে যখন প্রথম জেলে গেলাম সাইমুমের দায়িত্বশীল থাকা প্রথম অবস্থায়। জেলে গেলাম মানে জেলে কয়বার গিয়েছেন? 2বার গিয়েছি। 2বার জেলে দুইবার গিয়েছি, একবার বের হয়ে এসে ওই বছরই শেষের দিকে আরেকবার গেছি। আরে, কতদিন ছিলেন জেলের মধ্যে? প্রথমবার ছিলাম 3 মাস, পরের বার 11 মাস 11 দিন। একটানা 11 মাস 11 দিন। 11 মাস 11 দিন, এর মধ্যে 2টা ঈদ করেছি আর কি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এবং সবচেয়ে আমি বলবো যে কষ্টের না, সঠিক কষ্ট তো তাদের জন্য যারা দুনিয়াবি কারণে জেলে যায়। তো আমাদের তো উদ্দেশ্য দুনিয়ার কারণে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী সাংস্কৃতিক আন্দোলন করার কারণে রক্তচক্ষু আমাদেরকে সহ্য ভয় করতে পেয়েছে, পারেনি, হ্যাঁ, ভয় সহ্য পেয়েছে। করতে পারেনি, এই কারণে আমাদেরকে জেল জুলুম দিয়েছে। এবং আমার যেটা টার্নিং পয়েন্ট বলতে হ্যাঁ চাচ্ছিলেন যে হ্যাঁ, তো ওখানে গিয়ে তো যতটা না কষ্টের ছিল তার চেয়ে বেশি সুখকর। কারণ হচ্ছে তখন চাইলেও কেউ হুট করে সাইদি হুজুরের সাথে দেখা করতে পারে না। আচ্ছা, তো আমাদের 15 সালে নসিব, তো সাইদি হুজুর কাশিমপুর পাখি, একে, কাশিমপুর কাশিমপুর কারাগারে। একে। আচ্ছা, তো কাশিমপুর একে, তা আমরা তো ঢাকা জেলে ছিলাম, ওখান থেকে আমাদেরকে ট্রান্সফার দিল, আমরা জানি না কোথায় যাব, নতুন নতুন জেলখানা, জেল জীবন সম্পর্কে আমাদের ধারণা নেই। আমার সাথে ছিল আব্দুল কাদের জিলানী ভাই, এরপরে হচ্ছে যে রাজীব রনি, আতাউর রহমান, এরপরে রুম্মান হোসাইন, ঠিক আছে। তো এই আমরা একটা বিশাল একটা গ্রুপ, জাবির আর একটা ছিল জাবির আল মাহমুদ। জাবির আল মাহমুদ। তা আমরা 6 জনের একটা গ্রুপ ছিলাম। তো আমরা জানি না গন্তব্য কোথায়, আমরা জেল লাইফ সম্পর্কে কারোই তারা এর আগে কারো অভিজ্ঞতা নাই। তো আমার আগে আছে 3 মাসের অভিজ্ঞতা, তো ওইটা আসলে কাজে লাগছে না, কারণ হচ্ছে এখানে ট্রান্সফার দিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক নাই। অজানা। তো আমরা জানি কাশিমপুর 4-এ দেবে হয়তো, আমরা হাই সিকিউরিটিতে, আগের বার হাই সিকিউরিটিতে ছিলাম, তো ওখানে দেবে। তখন আমাদের দেলোয়ার ভাই, আমাদের যে সাবেক কেন্দ্র সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ভাই, তিনিও তখন জেলখানায় অবস্থান করছেন কাশিমপুর 4-এ। শফিকুল ইসলাম মাসুদ ভাই কাশিমপুর 4-এ, ফখরুদ্দিন মানিক ভাই উনিও কাশিমপুর 4-এ। তো তাদের সাথে 3 মাস থেকে এসেছি। পরের বারও চিন্তা ছিল 4-এই দিক ভাইদেরকে পাবো, কাকতালীয়ভাবে একে দিল। যাওয়ার পরে কিভাবে কি করব, আমাদের বিডিআর ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যাজা দান করুন, যে বিডিআর ভাইরা আমাদেরকে হেল্প করেছেন। তো সেই ভাইয়েরা খবর পাইলেন যে সাইমুমের শিল্পীরা আসছে, খবরটা হুজুরের কানে গেলেন। যাওয়ার পরে হুজুর সাথে সাথে বললো যে তোমরা পিসি থেকে সর্বোচ্চ পরিমাণে খাবার যেটা আছে, হ্যাঁ, সবচেয়ে ভালো খাবার তাদেরকে বরণ করে নাও, খাবারগুলো দাও। আমরা আচমকা দেখলাম যে কি, মানে যেটা আমরা কখনো কল্পনাও করি নাই, জেলের ভিতরে জেলের ভিতরে খাবার, এত সুন্দর খাবার এবং রিসিভ, হ্যাঁ, আমরা আসবো মনে হয় তারা অপেক্ষায় ছিল, এইরকম একটা অবস্থা। খবর মধ্যে আনন্দ উচ্ছ্বাস। তো একে গিয়ে যখন শুনলাম যে সাইদি হুজুর আছে, তখন আমাদের যে টার্নিং পয়েন্ট যেটাকে, মোমেন্ট যেটাকে বলে, আমাদের মোড় ঘুরে গেল চিন্তা যে মানে মনে সাইদি হচ্ছিল হুজুর কোথায় যাচ্ছি, গন্তব্যহীন একটা যাত্রা। তো যখন আমাদেরকে কাশিমপুর 4-এই দেবে, কাকতালীয়ভাবে 4-এ লোক বেশি হয়ে গেছে, এই কারণে আমাদেরকে একে দিল। তো দেওয়ার কারণে আমরা একে চলে আসলাম। একে এসে যখন এই পরিস্থিতি জানলাম যে সাইদি হুজুর এখানে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ যেভাবে হোক হুজুরের কাছাকাছি নিয়ে এসেছেন আপনি। তো হুজুরও আমাদেরকে পেয়ে খুশি। দীর্ঘদিন শিল্পীরা নাই, সব শিবিরের ছেলেরা আছে কিন্তু শিল্পীরা নাই। হুজুর তো খুব গান পছন্দ করতেন, ইসলামী গান, মায়েদের গান পছন্দ করতেন। হ্যাঁ, তো এখানে হুজুরের গান একটা শুনেছি। মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা চুরি করে দেখার জন্য গেছিলাম হুজুরের সাথে দেখা করার জন্য, যেভাবে হোক একটা সিস্টেম করে দেখা করতে গেছি। হুজুর ওইটাকে সিস্টেম করে এমনভাবেই করলো যে শিল্পী, আমরা শিল্পী হুজুরের কাছে বৈধ হয়ে গেলাম। আচ্ছা, উনি সেভাবে একটা ব্যবস্থা করে দিলেন। তা আমরা যখন তখন যাই, হুজুরের সাথে দেখা করি, সারাদিন থাকি, শুধু লকআপ হওয়ার আগ পর্যন্ত হুজুরের সাথে থাকি। আমি সকালবেলা করে হুজুরের হাত ধরে থাকতাম, হাঁটাইতাম। তো উদ্দেশ্য ছিল যে হুজুরের সান্নিধ্য পাওয়া, আর হুজুরের উদ্দেশ্য ছিল শফিকের কাছ থেকে গান শোনা। হুজুর আমার চোরের গানের ভক্ত, প্রচণ্ড পরিমাণে ভক্ত, এবং উনি গিয়ে প্রথম গল্পই করেছিল। এখানে আব্দুল কাদের জিলানী ভাই থাকলে ভালো হতো, গল্পটা জমতো। যে হুজুর জিজ্ঞেস করতেছে যে একটা ছেলের সাথে আমার খুব শখ দেখা করার, জেল থেকে যদি আল্লাহ আমাকে বের করায়, কালো করে ছেলেটা, বগুড়ার সেই ছেলেটা, আমার খুব ইচ্ছা তার সাথে একটু দেখা করবো, আল্লাহ যেন দেখা করায়। তো কাদের ভাইরাই বলতেছে আপনি হুজুর যার সাথে দেখা করতে চাচ্ছেন সেই ব্যক্তিটাই আপনার কাছে চলে আসছে, আল্লাহ নিয়ে আসছে, মানে সে আমাদের সাথে আছে। এই যে হ্যাঁ, তার চোরের গান, হ্যাঁ সেই চোরের গানের শিল্পী এটা। হুজুর আমাকে জড়ায় ধরে 5 মিনিট চোখের পানি ফেললো, আল্লাহ কিভাবে কবুল করে মনের কামনা বাসনা, আমার কি ভিতরে নিয়ে গেছে হুজুরের সাথে দেখা করানোর জন্য। আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন একবার করে চোরের গান শোনাতাম, শুরুতে একবার, শেষে একবার। উনি একটু এনজয় করতো। আরেকটা বিষয় হচ্ছে যে ওনার হার্টের প্রবলেম ছিল শুরুতে,
তো ডাক্তার চেক আপ করতো হার্টের প্রবলেম। তো 3 মাস আমি ওনাকে হাঁটা চলা করাইছি। 3 মাস পরে ডাক্তার একবার চেক আপ করে বলতেছে কই আপনার হার্টের কোনো সমস্যা নাই। মানে আমি প্রতিদিন হাসাইতাম, আমি সবসময় হাসির উপর রাখতাম। তো উনি মুখের উপর বললো যে এইটা আমার কৃতিত্ব না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শফিককে দিয়ে করানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ। চমৎকার গল্প, এটা তো অপ্রকাশিত গল্প। জি, জি। আমরা একটি গান শুনি ফিরি। হ্যাঁ, আমি আমার প্রথম ফোক গানের অ্যালবাম 2005 সালে, 2005 সাল। কত লাল বড় ছিলেন জেলের দেহ মেশিন। 5 সালে কত বড় ছোট ছিলেন আপনি? 15 বছর বয়স। 15 বছর। শুনি সেই গানটি। জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। গানটির গীতিকার এবং সুরকার আমার ওস্তাদ প্রিয় মাসুদ রানা ভাই। ইচ্ছা হলে ছাড়বে সুতা, আবার ইচ্ছা হলে টাইনা নেবে, নাই কোনো দিন জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। ইচ্ছা হলেই ছাড়বে সুতা, আবার ইচ্ছা হলেই টাইনা নেবে, নাই কোনো দিন জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। ঘুড়িটার 2 কান্ধে রাখছে 2 জনা পাহারা, ঘুড়িটার 2 কান্ধে রাখছে 2 জনা পাহারা, কোন দিক হতে কোন দিকে যায় লিখতাছে তাহারা। আবার ঘুড়ির মালিক দিনে রাতে, ঘুড়ির মালিক দিনে রাতে দেখছে সারাক্ষণ। জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। ওরা শেষে হিসেব হবে ভালো ও মন্দে, ওরা শেষে হিসেব হবে ভালো ও মন্দে, দোজখ নেবে মন্দ জনকে ভালোবেসতে। আর সময় থাকতে হও হুঁশিয়ার, তুমি সময় থাকতে হও হুঁশিয়ার, করো ভালো পথ। জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। জীবন নামের এই ঘুড়িটা উড়াইতাছে বৈশাখে একজন। মারহাবা, চমৎকার। আসলে যে ফোক গান এবং হচ্ছে মজার গানে আমরা যে 2টি নাম সবচেয়ে বেশি শুনি, তিনি হচ্ছেন আপনার ওস্তাদ মাসুদ রানা ভাই। এবং আপনিও অনেক ফোক গান লিখেছেন এবং মজার গানও লিখেছেন অনেক। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল কারাগার সংক্রান্ত। কারাগারের ভিতরে কোনো গান লেখার সুযোগ হয়েছিল? যেহেতু ওখানে খাতা দেয় না, কলম দেয় না, অনেক মানে ধরেন যে রেস্ট্রিকশন রয়েছে, তো ওখানে কিন্তু সময় তো আপনি পেয়েছেন লেখার, জি বা ভাবনার সময় ছিল? প্রচুর ভাবনার সময়। আমি পড়াশোনা করেছি প্রচুর পরিমাণে, কারণ কোনো কাজ ছিল না, তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি, তো প্রচুর পড়াশোনাটা খুব বেশি হয়। আর ইবাদত বন্দেগী, হ্যাঁ ইবাদত বন্দেগী, পড়াশোনা, তাহাজ্জুদ মনে হয় কখনো মিস করতাম না। আর পড়াশোনাটা প্রচুর পরিমাণে করতাম, সব ধরনের পড়াশোনা, রবীন্দ্রনাথ থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত যত পড়াশোনা, যত বই আছে ওখানে লাইব্রেরিতে পাওয়া যায়। ইভেন আমাদের ওখানে অনেক সময় সদস্য সিলেবাসের বই তখন সব কমপ্লিট করা হয় নাই, বা কমপ্লিট করলেও হয়তো কমপ্লিট করার জন্য করা হয়েছে, কিন্তু ওই সময়ে ভিতরে কাকতালীয়ভাবে আমাদের সিলেবাসের বইগুলোও ছিল। তাফিমুল কোরআন পড়েছি, ওখানে বুখারী শরীফের বিখ্যাত যেগুলো খণ্ডগুলো আছে, মানে যেগুলো বাছাই করা। একটা ফোন কল, জি, এরপরে শুনবো গান লিখেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম হচ্ছে এবিএম নোমান। এবিএম নোমান আজাদ ভাই, সেটে 2 জন, আমার খুব 2 জন প্রিয় মানুষকে দেখছি।
এরপর হচ্ছে শিল্পী শফিক আদনান এবং উপস্থাপনা চেয়ারে আছে আমার প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল নোমান। দুজনের প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং টেলিভিশনের দর্শকদের প্রতি ভালোবাসা, এবং দুজনকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখছিলাম আর সুযোগ করছিলাম একটা ফোন দেই। শুকরিয়া শুকরিয়া। অনেক কৃতজ্ঞ। অনেক ভালোবাসা যায়। আমি শফিকের গান তো আমরা সবসময় শুনি, তারপরেও টেলিভিশন সেটে এই পর্যায়ে একটা গান শোনার জন্য শফিকের কাছে আমার রিকোয়েস্ট। শফিকের একটা ফোক অ্যালবাম ছিল আমাদের সাইমুয়ে, সেখানে একটা গান আছে মাসুদের লেখা এবং সুর করা, মনেরও পিঞ্জরে, একটা ফোক গান। যদি সুযোগ হয় গানটি শুনতে চাই। আবারও দুজনকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। জি, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ABM নোমান আজাদ ভাই। আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে ফোন করেছেন এবং আমাদেরকে দেখে ভালো লাগার বিষয়টা জানিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ শফিক ভাই চেষ্টা করবেন আপনার অনুরোধের গান শোনানোর। জি, তার আগে আমি জাস্ট একটু শেয়ার করতে চাই। নোমান ভাই যেহেতু ফোন দিয়েছে, আমার সাইমুম জীবনে দুইটা মানুষ শুরুতেই, একদম শুরু থেকে এখন পর্যন্ত বলা চলে যে শুরুতে যে মানুষটাকে যে মানুষটা আমাকে ঢাকা চেনাইছে সেটা হচ্ছে ABM নোমান ভাই। ঢাকা শুধু নট অনলি ঢাকা, ঢাকার আপন মানুষ করে পেয়েছেন যাকে। ঢাকার মানুষরা বৈচিত্র্যময়, এটা আমি গ্রামে থেকে বুঝিনি। তো প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার আমাকে ফাইন্ড আউট করে নোমান ভাই মানে বুঝাইছে এবং ইচ্ছা করে বিভিন্ন জায়গায় আমাকে পাঠাইতো যাতে ঠকে আসি বা শিখে আসি। অভিজ্ঞতা মানে এটা ঠকার অর্থ হচ্ছে যে আমি ওখান থেকে শিখবো এবং যেন আমি হোঁচট খেয়ে শিখি, এটা মনে থাকবে। এরকম অসংখ্য উদাহরণ আছে প্রচুর পরিমাণে। আরেকটা মানুষ আহমদ আলামিন ভাই, হেরা রশির পরিচালক ছিলেন এবং আমার সঙ্গীত পরিচালক ছিলেন আর কি। সাইমে এসে আমি তাকে সঙ্গীত পরিচালক হিসেবে পেয়েছি। এই দুইটা মানুষকে আমি কখনোই ভুলবো না। আর আরেকটা হচ্ছে যে নোমান ভাই, আপনার সাথে আমার ব্যতিক্রমী স্মৃতি। আপনার সাথে আমার ঢাকার স্মৃতির শুরুই হচ্ছে যে দুজনে অর্থ কালেকশন। জি, মানে দুজন মিলে একই সুধীর কাছে যাইতাম, টাকা কালেকশন দুইটা সংগঠনে কাজ করতাম পাশাপাশি। শুধুই আমাদের একজন। তো এইভাবে কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক। হ্যাঁ, তো আপনার সাথে আমার একবার মনে আছে যে মহাখালীতে একবার আমরা গিয়েছিলাম একই সুধীর কাছে, ইসলামী ব্যাংকে একই সুধীর কাছে টাকা কালেকশন করতে গিয়েছিলাম পল্টনে। ওখান থেকে মহাখালীতে একবার গিয়েছিলাম ইসলামী ব্যাংকে মহাখালীতে। তো এই যে অনেকগুলো স্মৃতি আপনার সাথে, কিন্তু শুরুটা ওখান থেকে। তার আগে আপনার সাথে তার আগে হচ্ছে যে মানে না চিনে শুরু হওয়া, সেটা হচ্ছে আপনার এলাকায় 2005 সালে কারপাশডাঙ্গায় আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম তখন। আর গোপন কথাটা বলে দিই। বলেন। শফিক ভাই প্রোগ্রাম করতে গিয়েছেন, তো প্রোগ্রাম করতে গেলে তো অনেক কাপড় চোপড় থাকে, আবার দেখা যাচ্ছে মঞ্চের প্রয়োজনে, পারফরমেন্সের প্রয়োজনে অনেক কিছু আমাদের থাকে না অনেক সময়। তো শফিক ভাইয়ের একটা পাজামা লাগবে সেই সময়, তো উনি তো ওখানে গিয়েছেন মেহমান হিসাবে। এখন আমাকে পেয়েছেন, আমি তখন নতুন টাইফুন শিল্পী, শিশু শিল্পী, তখন আমাকে পেয়েছেন, আমরাও দুইজনই খুশি। তো পাজামা লাগবে আমাকে বলেন, আমি ওখানে একটা মাদ্রাসা থেকে তাৎক্ষণিকভাবে একটা পাজামা সংগ্রহ করে দিয়েছিলাম। এটা দিয়ে শুরু হয়েছে। শুধু মানে এটা সাধারণ কোনো পাজামা না, এটা ওই সময়কার ছিল হচ্ছে যে আপনার পাজামাটা হবে ঢোলা, একটা ওই এক পা যার মধ্যে দেয় ওর মধ্যে 3-4 জন ঢুকতে পারবে এরকম আর কি। তো এরকম ফিতা প্যাঁচ দিতে দিতে আমার কোমর এরকম ফুলে গেছিল। তো ওই পায়জামাটাই লাগবে ওখানে মানে এই ছিল আর কি পারফরম্যান্স যেটা ছিল। জি ওইটাই লাগবে। আপনি চোর ধর গানটা পারফর্ম করছেন। হ্যাঁ, এবং এটা কওমি অঙ্গনের লোকজন আয়োজক ছিল, কওমি অঙ্গনের লোকজনই বেশি। মাদ্রাসাতেও কওমি একটা মাদ্রাসা থেকে হিফজখানা থেকে আপনাকে পায়জামাটা করে দিয়েছিলাম। তো এই কারণেই ওইটারই দরকারই ছিল আর কি। এবং চোরের গান পায়জামা পরে তার উপরে লুঙ্গি পরে কাঁচা মেরে, হ্যাঁ, এটা এই করা ছিল আর কি। মানে একজন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার মধ্যেও যদি চুরি হয় সে কিভাবে চুরি করবে, এরকম আর কি প্রেজেন্টেশনটা ছিল। জি, শফিক ভাই, ABM নোমান আজাদ ভাই একটা গানের অনুরোধ করেছে। হ্যাঁ, নোমান ভাই এই মনেরও পিঞ্জরে, এই গানটা আমার লেখা এবং আমারই সুর করা গানটা। এটা আমার মন মহাজন অ্যালবামে আছে আর কি। অল্প একটু গাচ্ছি, আমার আসলে লিরিক ছাড়া আমি অন্ধ, নিশ্চয়ই লিরিকটা আমার কাছে নাই, একটু গাচ্ছি। মনেরও পিঞ্জরে কত নয়া দরে, মনেরও পিঞ্জরে কত নয়া দরে, রেখেছিস জংলা পাখি আমি তোমারে, খাঁচা মোর উজার করে খাঁচা মোর উজার করে, পাখি তুই গেলি দূরে,
খাঁচা মোর উজাড় করে পাখি তুই গেলি দূরে, দেখলি না দেখলি না দেখলি না মনের দুঃখ রাখছি মনে, মনেরও পিঞ্জরে কত না আদরে রেখেছি জংলা পাখি আমি তোমারে। মাশাআল্লাহ, অসাধারণ। শফিক ভাই, গানের সংখ্যা বলছিলাম যে কারাগারের মধ্যে গান লিখেছিলেন, লিখতে এটা পেরেছিলেন? গানের সংখ্যা আমার 63টা, এবং ওই খাতাটা আমি আনতে পারলে ভালো, তো আমার ইচ্ছা ছিল নিয়ে আসা। 63টা গান কারাগারের মধ্যে? 63টা গান। এবং গানের আপনি তো জানেন যে কারাগারের মধ্যে বাজার করার যে একটা ফর্দি বা এই টাইপের একটা কাগজ ওইটা দেয়, হ্যাঁ লম্বা, ওটাতে গান লিখতে হয়। তো আবার বের করাও কত কষ্টের, অনেক চেইন মেইনটেইন করে, অনেক চেইন মেইনটেইন করে, ব্যাগের মধ্যে কাপড়ের মধ্যে জিনিসপত্র, সেটা আপনি আনতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে ওইটার 2টা কপি, মানে ওখানে আমরা ভাবছিলাম যে যদি আনতে না দেয়, এই জন্য 2টা কপি করেছিলাম। আব্দুল কাদের ভাই সহ, রুম্মান সহ সবাই মিলে আমরা একটা কপি করেছিলাম, ওইটা আগে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে যেটা ছিল সেটা মেইন কপি এখনো আছে। তো ভাবছিলাম যে এটা আনতে পারবো না, এই জন্য ওইটা আগেই, যারা জামিনে আগে বের হয়ে গেছে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আপনার কাছে অনুরোধ থাকবে যে কোনো আয়োজনে আপনি এটা আমাদের সামনে উপস্থাপন করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু কারাগারের মধ্যে গানগুলো লিখেছেন এবং কারাগারে ওই যে কাগজটা আপনি পেয়েছেন, জি জি জি, আপনি মানে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শেয়ার করবেন আপনি ওই কাগজ সহ লেখাগুলো? হ্যাঁ, আমি অবশ্যই শেয়ার করব। আর কারাগারে সবচাইতে মানে অনেকগুলো গান করা ছিল, অনেকগুলো সুখের গান, কষ্টের গান, আনন্দ করেছি। তার মধ্যে সবচেয়ে মানে আমার নিজের কষ্টের আবেগের জায়গা থেকে একটা গান ছিল, সেটা সাইমুমের শিল্পীরা, আপনি নিজেও গেয়েছেন, চার দেয়াল গানটা। এটা আমার সাইদি হুজুরের প্ল্যান দেওয়া আর কি। সাইদি হুজুরই আমাদের সাথে এরকম বলতো যে আমরা তো বুড়ো হয়ে গেছি, হয়তো ফিরেই কি করব, বুড়োই তো, তোমরা ইয়াং ছেলেরা ভিতরে আসছো, কষ্ট লাগে, তোমাদেরকে দেখতে আসেনি কেউ। আমার টাচ করে হৃদয়ে। আমার বাড়ি বগুড়া, থাকি ঢাকায় জেলখানায়, ঘন ঘন তো আসার সুযোগ নাই। ঈদে সবার আত্মীয় স্বজন আসে, আমার আত্মীয় স্বজন আসতে পারে না। এই আক্ষেপ থেকে, কষ্ট থেকে জামিন হচ্ছে না, সাক্ষাৎ আসে অনেকের। আমার সাক্ষাৎও আসে, আমাদের সংগঠনের ভাইয়েরা আসে, কিন্তু বাড়ি থেকে সাক্ষাৎ আসে কম। তো সেই জায়গা থেকে গানটা করা। গানটা আমরা কিন্তু এটা গাইতে পারি। এটার আগে একটু বলে নিই, এই গানটা আসলে শিল্পীদের কণ্ঠে এসেছে, এটার জন্য কৃতিত্ব অবশ্যই আব্দুল কাদের জিলানী ভাইকে। অনেক খুঁচিয়ে গানটা আমার বের করে নিয়েছে। আমার সাথে লম্বা সময় কাজ করেছেন তো, জি জি জি, বারবার নক করেন, এটা হওয়ার দরকার, করার দরকার। উনি নক করে আমার অসংখ্য ভালো ভালো গান বের করে নিয়ে এসেছেন। জাযাকাল্লাহ। কত আনন্দ উৎসবের দিনে মাতে সবাই উল্লাসে, চার দেয়ালের বন্দি মনে কেমন করে ঈদ আসে। আনন্দ উৎসবের দিনে মাতে সবাই উল্লাসে, চার দেয়ালের বন্দি মনে কেমন করে ঈদ আসে। আমরা সবাই কেমন আছি আল্লাহ তাআলার জানা, হৃদয় খুলে হাসতে মানা এরই নাম জেলখানা। হৃদয় খুলে হাসতে মানা এরই নাম জেলখানা। ঈদে চাঁদে পরাণ কান্দে মা বাবারই লাগি, পবিত্র এই ভালোবাসা করব ভাগাভাগি। ঈদে চাঁদে পরাণ কান্দে মা বাবারই লাগি, পবিত্র এই ভালোবাসা করব ভাগাভাগি। স্বপ্ন আশা ভেঙে চুরে হয় যে শেষে ছাই, চোখের জলে বুকটা ভাসে সুখের দেখা নাই। স্বপ্ন আশা ভেঙে চুরে হয় যে শেষে ছাই, চোখের জলে বুকটা ভাসে সুখের দেখা নাই। প্রতিটা দিন একই রকম, হায় রে আজব ঠিকানা। হৃদয় খুলে হাসতে মানা এরই নাম জেলখানা। হৃদয় খুলে হাসতে আনা এরই নাম জেলখানা।
মায়ে কান্দে বুক চাপড়ে বোবা কান্না বাবার, আশায় থাকে আসবে বাঁচা ফিরবে বুকে আবার। মায়ে কান্দে বুক চাপড়ে বোবা কান্না বাবার, আশায় থাকে আসবে বাঁচা ফিরবে বুকে আবার। রাস্তা বাড়ি পায়চারি করে যে ভাই বোন, রাস্তা বাড়ি পায়চারি করে যে ভাই বোন। জামিন নামের ময়না পাখি ডাকবে রে কখন, রাস্তা বাড়ি পায়চারি করে যে ভাই বোন। জামিন নামের ময়না পাখি ডাকবে রে কখন, ফিরবো যখন আপন ঘরে ফুটবে যে হাসির করা। হৃদয় খুলে হাসতে মানা এরই নাম জেলখানা, হৃদয় খুলে হাসতে মানা এরই নাম জেলখানা। কত আনন্দ উৎসবের দিনে মাতে সবাই উল্লাসে, চার দেয়ালের বন্দি মনে কেমন করে দাসে। আমরা সবাই কেমন আছি আল্লাহ তাআলার জানা, হৃদয় খুলে হাসতে মানা এরই নাম জেলখানা, হৃদয় খুলে হাসতে মানা এরই নাম জেলখানা। অনেক ধন্যবাদ শফিক আদনান ভাই, আপনার এই গানটা আসলে আমি যখন পরিচালক 2019 সাল 19 সালের মার্চ মাসের 28 তারিখে, তো আমি পরিচালক হওয়ার পরে অফিসিয়াল যে সং বলে বুঝি আমরা, অফিসিয়াল প্রথম গান এটি। মাশাআল্লাহ তো মাশাআল্লাহ। আমরা একটি বাসায়, ইব্রাহিম বাহারির ভাইয়ের বাসায় একটা শুটিং সেট করে গানটি করেছিলাম। তো এর আগে যেটা হচ্ছে সেটা তো 19 সাল, তার আগে আমরা আবার কারাগারে গিয়েছিলাম আমি 2018 সালে। বের হওয়ার পরপরই এই গানটার প্রতি আমরা যারা শিল্পী ছিলাম তখন পুরো টিম গিয়েছিল, পরিচালক সহ পরিচালক মাহমুদ ভাই সহ। ফলে বের হয়ে আসার পর ওই টিমকে নিয়ে কাজ করছি। তো এই গানটা করার ব্যাপারে সবার কি একটা বেশি আগ্রহ ছিল। আলহামদুলিল্লাহ আমরা প্রথম সঙ্গীত হিসেবে আমি পরিচালক হওয়ার পরে তো সেই গানটা আপনার সাথে আজকে গাইলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ শফিক ভাই। আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে সাংস্কৃতিক জীবনে আপনি লিখছেন, সুর করছেন, গেয়ে চলেছেন একটা লম্বা সময়, প্রায় 25 বছর, বেশি হবে 98 থেকে 27, এই যে এত লম্বা সময় ধরে আপনি কাজ করছেন, তো এখানে তো অনেক চ্যালেঞ্জ আপনার জীবনে এসেছে, অনেক সংকট এসেছে। হ্যাঁ, এই সংকটপূর্ণ সময়গুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এই যে সময়গুলোতে বা আপনাকে এই অঙ্গনে থাকার জন্য কে বা কারা অনুপ্রাণিত করেছে, আপনি কাদের? আমি যদি একটু বিস্তারিতভাবে সংক্ষিপ্ত কথা বলি, জি, সেটা হচ্ছে যে আমি শুরু করেছিলাম, আমার আব্বা 10 টাকা দিয়ে ভর্তি করে দেয় শিল্পী গোষ্ঠীতে। তো এটা দিয়ে আমার সাংস্কৃতিক জীবন শুরু। তো প্রথমে করতোয়া শিল্পী গোষ্ঠী নামের একটা শিল্পী গোষ্ঠী আছে আমার এলাকায়, একদম লোকাল যেটাকে বলে। তো ওখান থেকে প্রথম প্রেজেন্টেশন ওদের মানে উৎসব হয় 2 দিন ব্যাপী। ওই উৎসবে আমার অভিনয় এবং গান ছিল। তো সেখান থেকে একটু লাইমলাইটে আসা শহরের যারা দায়িত্বশীলরা আছেন, মাসুদ ভাই সহ যারা, মুকুল ভাই সহ যারা আছেন, তাদের নজরে আসি। আচ্ছা আচ্ছা। তো আমাকে আবিষ্কার করেন মূলত এস.এম. রিপন ভাই। আমার বাড়ি আর মাসুদ ভাইয়ের বাড়ি পাশাপাশি হলেও মাসুদ ভাই জানতো না কখনো আমি গান গাই। এস.এম. রিপন ভাইয়ের বাড়ি আমাদের গ্রাম থেকে 3 গ্রাম দূরে। তো তিনি আমাকে মানে আবিষ্কার করে মাসুদ ভাইয়ের কাছে প্রেজেন্ট করায় যে একটা জিনিস পেয়েছি, দেখো তোমার। তখন মাসুদ ভাই আমাকে নিয়ে প্ল্যান করে। তো এটা মাসুদ ভাইও সবসময়ই বলে যে আমার হাতের কাছে থাকলেও আমি রত্নটা খুঁজে পাই নাই। তো যাই হোক, তখন এই যে শুরু হলো। তো আমি আসলে অনেক গরিব ঘরের সন্তান, ঠিক আছে। আমার আসলে শহরে যাতায়াত করার মতো টাকা ছিল না, বা আমার আব্বা অঢেল টাকার মালিক ছিল না যে আমাকে যাতায়াত ভাড়া দেবে। তখন মাত্র 2 টাকা 4 টাকা ভাড়া, যাইতে 2 টাকা, আসতে 2 টাকা, দূরে কিন্তু বেবি ট্যাক্সির ভাড়া বলে, বেবি ট্যাক্সি এই শব্দ হয় অনেক। জি জি। তো এই 4 টাকা ম্যানেজ করা কঠিন হয়ে যেত। তো আমাদের ওখান থেকে এক বড় ভাই যেত, সেই বড় ভাইয়ের সাথে আমি লিয়াজু করলাম। আমি তো ছোট, তাকে বললাম, ভাই আপনি যাওয়ার ভাড়া দেবেন, আমি আসার ভাড়া দেবো, কিন্তু কিভাবে যাব? আমি আপনার কোলে করে যাব। আমি ওনার কোলে বসতাম,
উনি আমাকে কোলে করে নিয়ে যাইতো। কোলে গেলে তো ভাড়া লাগে না, ভাড়া লাগে না, যে একই তো স্পেসের মধ্যে হচ্ছে। যাওয়ার সময় আমি দিতাম বা আসার সময় আমি দিতাম, যাওয়ার সময় উনি দিত, এইভাবে আমরা 2 টাকা দিয়ে আমাদের কাজ সারতাম। তো এক পর্যায়ে এসে এইটা দেওয়াও সম্ভব হলো না, কঠিন পর্যায়ে। তো মুকুল ভাই তখন, মাহবুব মুকুল ভাই তখন সমন্বয়ের পরিচালক, তখন সেই শহর থেকে শহর শিবিরের হুন্ডা, সমন্বয়ের কোনো হুন্ডা নাই, ওই হুন্ডা নিয়ে আমাকে নিতে যাইতো প্রোগ্রাম যখন হতো বা যখন ক্লাস হতো গুরুত্বপূর্ণ। তো ওই সময় 2000 সালে আমরা উৎসব করি, শিশু কিশোর উৎসব। তো ওই সময় থেকেই আলাদা তখন একটা প্রেজেন্টেশন এবং প্রথম চোরের গান প্রেজেন্টেশন সারা দেশে। আর 2003 সালের সদস্য সম্মেলন পল্টন ময়দানে চোরের গানটা ব্যাপক সমৃদ্ধি পায় এবং সামনে সাইদি হুজুর যে গল্পটা করেন, সামনে উনিও বসেছিলেন, তখন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ভাই। তো উনি তখন সবার পছন্দ হয়ে যায়, মল্লিক ভাই সহ সবার পছন্দ হয়ে যায় এবং ওই গানটা সারা বাংলাদেশে এতবার, মানে এমনও মনে আছে যে একই প্রোগ্রামে 2 বারও গাইতে হয়েছে এক চোরের গান। এবং সাথে সাথে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, এই গানটা ওটা অনেক জনশ্রুতি। তো এই 2টা গানের জন্য সারা বাংলাদেশে যাইতাম। তখন ফেসবুক ইউটিউব ছিল না, তখন ভাইরাল হওয়ার কোনো নেশা ছিল না, তখন আমরা নেপথ্য থেকে কাজ করেছি। আমরা যারা কাজ করতাম, আমাদের সংগঠনের লোকজন অফলাইনের মাধ্যমে জানতো যে শফিক নামের একটা শিল্পী আছে, বাড়ি বগুড়াতে, মফস্বলে থাকে। তো আমি আরেকটা জিনিস বলি, টার্নিং মোমেন্ট আমার জীবনে, সেটা হচ্ছে সাইমুম শিল্পী গোষ্ঠীতে আছে। আমি যদি সমন্বয়েই থেকে যেতাম, হয়তো এতদিনে একটা দোকান বা ধরেন কোনো একটা মার্কেটে একটা পজিশন নিয়ে দোকান করতাম, অথবা চাকরি বাকরি করতাম, অথবা ব্যাংকে বা কোনোভাবে একটা সিস্টেম করে চাকরি বাকরি করতাম। এলাকা কেন্দ্রিক হতো, আমার মেন্টালিটি এলাকা কেন্দ্রিক হতো। সাইমুমে আসাটা ছিল আমার জীবনের একটা চূড়ান্ত সিদ্ধান্ত এবং একটা ভালো সিদ্ধান্ত। আমাকে অনেকেই বলেছে যে দরকার কি সাইমুমে যাওয়ার, আরও অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে। মীর কাশেম আলী ভাই আমাকে ঢাকায় নিয়ে আসে, উনি আমাকে প্রস্তাব দেয় যে তুমি কি চাকরি করবা, মানে আমার খুব অর্থ কষ্টের কারণে মীর কাশেম আলী ভাই আমাকে ঢাকায় নিয়ে আসে। নিয়ে আসার পরে আমাকে শিশু কিশোর ফাউন্ডেশন, মুকুল ভাই যেখানে কাজ করে, ওখানে শিশু কিশোর ফাউন্ডেশনে তখন মুকুল ভাই আর আমি দুজনকেই দিল। তো আমার মন পড়ে থাকে গানে, আমার আসলে এগুলো ভাল লাগে না, মানে সব কিছুর আয়োজন করা একটু খারাপ দেখায়, ছোট মানুষ, মাত্র এসএসসি পাস করেছি। তখন আমার মানে কিউরিয়াসিটি কাজ করতো, আমি একটু সাইমুমে কাজ করবো, সাইমুম শিল্পী গোষ্ঠী। তো আমাকে তখন অফারটা দিল মীর কাশেম আলী ভাই যে তুমি কি করতে চাও বলো। আমি বললাম আমি সাইমুমে কাজ করবো। তো সাইমুমে যখন কাজ করি, সাইমুমে যখন উনি আমাকে পরিচালক তখন হোসনে মোবারক ভাই ফোন দিয়ে দিলেন, মীর কাশেম আলী ভাই ফোন দিয়ে আমাকে ইন্ট্রোডিউস করালেন সাইমুমে। তো তখন আমি চলবো কি করে, সাইমুমে তো এরকম না যে শিল্পীদেরকে টাকা দেয়। তো তখন আমাকে টিউশনের ব্যবস্থা করে দেওয়া হলো। তো ওই সময়ে আমাকে মীর কাশেম আলী ভাই বলেছিলেন যে আমি অনেক টাকার মালিক, ঠিক আছে, আমি যদি তোমার মানে লাইফের দায়িত্ব নেই, তুমি নষ্ট হয়ে যাবা। তুমি চিন্তা করবা টাকার কোনো অভাব নাই, ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে, তুমি গান শিখতে পারবে না, এসে তুমি একটু কষ্ট করো, জীবন থেকেই করো, একটা সময় এসে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এটা তার কমিটমেন্ট ছিল। আল্লাহ তাকে মানে দুনিয়া থেকে নিয়ে গেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। জান্নাতে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ছিল আমার জীবনের টার্নিং একটা মোমেন্ট। বেশ কিছু এসএম নূপুর ভাই, আমাদের মাসুদ রানা ভাই নাম এসেছে, আমাদের মাহবুব মুকুল ভাই এবং আমাদের মনির ভাই আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতেন এবং কোলে নিয়ে থাকতেন আর কি। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ফোনের লাইনটি কেটে গেল, সুযোগ হলে আবারও পাবো তাকে। আমরা একটা গান আমি যে একটু আগে রিকোয়েস্ট এসেছে চাপ গানটা, চাপ, জি শুনি। এই চাপ গানটা আমি এই নতুন করা আর কি। চাপ না দিলে আজকাল কোনো হয় না দাবি পূরণ, চাপ না দিলে বের হয় না নেপথ্যের কারণ, চাপ না দিলে স্বামীর কাছে বউ পায় না অধিকার, বউয়ের চাপে চ্যাপটা হয়ে করছে যে কেউ সংসার, হায় রে চাপের গরম পায় না মোটেও শরম, চাপকে বাপ ডেকে হলো পতন স্বৈরাচার, হায় রে চাপের গরম পায় না মোটেও শরম, চাপকে বাপ ডেকে হলো পতন স্বৈরাচার। সোজা কথায় হয় না আদায়, তাই হলো চাপ হাতিয়ার, সময় মতো চাপ না দিলে শত্রু হয় যে হুঁশিয়ার, চাপ না দিলে মেট্রো রেলে যায় না পাওয়া সুযোগ,
লোকাল বাসেও চাপ না দিলে বেঁধে যায় গোলযোগ, কাজের চাপে শরীর কাঁপে ব্যাধির সমাহার, কাজের চাপে শরীর কাঁপে ব্যাধির সমাহার। হায়রে চাপের গরম পায় না মোটেও সরম, চাপকে বাপ ডেকে হলো পতন স্বৈরাচার। হায়রে চাপের গরম পায় না মোটেও সরম, চাপকে বাপ ডেকে হলো পতন স্বৈরাচার। পেশাবের চাপ থাকলে বেশি ডায়াবেটিসের লক্ষণ, বাথরুমের চাপ না থাকলে খিটখিটে মন সারাক্ষণ, চাপ সইতে না পারলে যোগ্যতার অভাব, জনতার চাপ বেজায় কঠিন গদির উপর প্রভাব, চাপ দিয়ে হয় চাপাচাপি দায় চাপানোর ভার, চাপ দিয়ে হয় চাপাচাপি দায় চাপানোর ভার। হায়রে চাপের গরম পায় না মোটেও সরম, চাপকে বাপ ডেকে হলো পতন স্বৈরাচার। হায়রে চাপের গরম পায় না মোটেও সরম, চাপকে বাপ ডেকে হলো পতন স্বৈরাচার। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর গান, খুবই প্রাসঙ্গিক। যেমন কিনা শফিক আদনান ভাই এই যে লাইভে এসে জনসম্মুখে চাপের মুখে পড়ে অনেক অপ্রকাশিত গল্প কিন্তু আজ করে দিচ্ছে। যে ধন্যবাদ শফিক ভাই, এই গানটিও তো আপনার লেখা, জি আমার লেখা শুরু করা। এই গানটি কোথা থেকে রিলিজ গিয়েছে? এটা অবশ্যই প্যানভিশনে, প্যানভিশন দিয়ে গিয়েছে, এবং যারা এটা দেখেন নাই দেখে নেবেন। এটা তো ধরেন আমার তো চিন্তা ভাবনা ছিল যে পরে করার, তা আপনার কারণেই, চাপের কারণেই কিন্তু দ্রুত করা। কিন্তু আপনি বললেন যে ভাই চাপের গান, আমার মনে থাকবে এটা সবসময় যে এই গানটা কেন রিলিজ হলো, বললেন চাপের গান, চাপ থাকতেই করা উচিত। চাপ তখন চাপের সময় চলছিল না, চাপ দিয়ে দিয়ে অনেক কিছু করা হচ্ছিল, চাপের মাধ্যমে জনসমর্থন নিয়েই অনেকে নিষিদ্ধ হয়ে গেল সেই সময়। যাই হোক শফিক আদনান ভাই, শুনছি আপনার জীবনের গল্প। আমরা একটু কমেন্টস পড়ে আসতে চাই, অনেকে অন্দালি লিখছেন, আমাদেরকে দেখছেন। এমডি মাসুদ খান মাসুম লিখেছেন, আব্দুল্লাহ লুমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি মুজাহিদুল ইসলাম আমাদেরকে দেখছে। এম ও ফারুক লিখেছেন আসসালামু আলাইকুম। এমডি মুজাহিদ লিখেছেন, মুজাহিদুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। রাশেদ হাসান রাজ লিখেছেন মাশাআল্লাহ। নুরুজ্জামান শাহ একজন বিশিষ্ট গীতিকার, তিনি আমাদেরকে দেখছেন। রাশেদ হাসান রাজ লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুজনকে সুন্দর লাগছে মাশাআল্লাহ, সম্মিলিত কণ্ঠে একটা গান শুনতে চাই। আমরা একটা গান গেয়েছি চার দেয়াল শিরোনামে। মোহাম্মদ উসমান গনি লিখেছেন আসসালামু আলাইকুম বদ্দা, অনেরা কেন আছেন? এসিটা গঙ্গত্ব বদ্দা হুজ্জি, বুঝছেন তো? যে আব্দুল্লাহ কাফি ভাই লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এইচ রহমান, হাফিজুর রহমান, সে আমাদেরকে দিচ্ছে, আমাদের ডাক্তার মানুষ, আমরা খুব শীঘ্রই তাকে লাইভে পাবো ইনশাআল্লাহ। এমডি রুহুল আমিন, তিনি আমাদেরকে দেখছেন। এছাড়াও এমডি মাসুদ খান মাসুম লিখেছেন মাশাআল্লাহ। জীবনের এই অসহ সময় লিখেছেন আসসালামু আলাইকুম, নোয়াখালী থেকে শুনছি, কেমন আছেন প্রিয় ভাইরা? নোমান ভাইয়ের কণ্ঠে এত যে শকর করি গান শুনতে চাই। এরপরে হচ্ছে আমাদের এমডি মেহেদি হাসান লিমন লিখেছেন মাশাআল্লাহ। কাজী মহিউদ্দিন লিখেছেন মাশাআল্লাহ। কাজী মহিউদ্দিন আরও লিখেছেন কুয়েত থেকে দেখছি। কাজী মহিউদ্দিন আবার লিখেছেন প্রিয় দুইজন শিল্পী। যে এন মাসুম লিখেছেন শফিক আদনান ভাইয়ের কাছে চোরের গানটি শুনতে চাই, সেই পুরনো গানের রিকোয়েস্ট, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চাই। এছাড়াও রাশেদ রাজ লিখেছেন শফিক ভাই, জেলে সাইদি সাহেবের সাথে দেখা করে আপনি যে গান শোনাতেন ওইটা থেকে একটা গান বলবেন। আহানা ফাদিল লিখেছেন মাশাআল্লাহ। সোহেল রানা লিখেছেন অনেক দিন পর অনুষ্ঠানে যোগ দিতে পেরে অনেক ভালো লাগছে। এছাড়া আমাদের বিখ্যাত শিল্পী গোল্ডেন ভয়েস আমাদের শাহাবুদ্দিন শিহাব ভাই আমাদেরকে দেখছেন। আবদুল্লাহ নাজিলে আমাদেরকে দেখছেন। হেরার রশি থেকে আমাদেরকে ফুল দেওয়া হয়েছে, এবং ওয়াহিদ আল হাসান ভাই আমাদেরকে দেখছেন। শিল্পী কামরুল ইসলাম আবির আমাদেরকে দেখছেন। মাহমুদুল হাসান মিশু লিখেছেন গুরু দেখছি পূর্বাচল উপশহর থেকে। এছাড়া অনেকেই লিখেছেন, আমাদের অনেক কমেন্টস এসে, আমরা যদিও দীর্ঘ সময় পর পড়ছি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আজ অনেকের কমেন্টস আমি বেশি দেখতে পাচ্ছি, এবং শফিক ভাইয়ের অনেক গানের অনুরোধ এসেছে, আমরা শুনতে পারি। কী গান শোনাবেন শফিক ভাই? আমি এবার একদম টাটকা গান,
টাটকা গান বলতে আমি একদম রিসেন্ট লেখা, একদম নতুন লেখা আর কি, আজকের জন্যই লেখা, যে আজ কিছু এই একটা program উপলক্ষে। কিছু একটা নতুন না দিলে আমি এরকম লাইভে আসিনি, পঞ্চমবারের মতো আসছি এখানে। প্রত্যেকবারই সেই দিনের একটা অর্জন থাকে আমার, মানে যে কোনো একটা কিছু নিয়ে আসি ওই দিনের জন্য স্পেশালি। তো সেই গানটা আমি করছি। এই গানটার থিমটা একটু বলে নিই। আজই লেখা গানটা জি, জি, এই জি। প্রোগ্রাম উপলক্ষে। জি, জি। সম্মানিত দর্শক, আপনি চিন্তা করুন, আমি লাইভের আগে শফিক আদনান ভাইয়ের সাথে এই গানটি শুনছিলাম আর ভাবছিলাম এটা একটু পরিবার নিয়ে গান সমত, জি, রাইট? জি, জি, একান্নবর্তী পরিবার, তো মানে সবাই আসলে একসাথে থাকা। ভাবনাগুলোকে ছন্দে মেলানো, গানে রূপান্তর করা, এটা আসলে অনেক বড় যোগ্যতার ব্যাপার। এটা শফিক ভাইয়ের ক্রেডিট না, এটা আল্লাহর বড় অনুগ্রহ ওনার প্রতি, অবশ্যই। যে এর আগেও এসেছেন, যেদিন আসেন গান লিখে ফেলেন। তো আমরা দেখা যাচ্ছে একটা গান লিখতে গেলে মাস চলে যায়, বছর চলে যায়, গান আসে না, হয় না। তা এরকম প্রতিভা কিন্তু, এবং এরকম আল্লাহর অনেক অনুগ্রহ আপনার ভিতরেও কিন্তু আছে। আপনি দেখবেন যে আল্লাহ কোনো দিক থেকে না কোনো দিক থেকে তার বান্দার প্রতি অনুগ্রহ করেছেন, যেটা আমাদের সবচেয়ে বেশি বেশি কৃতজ্ঞ থাকা দরকার। আমরা কৃতজ্ঞ থাকবো আমাদের মহান রবের প্রতি। চলুন শুনি সেই নতুন গানটি, যেটি আমাদের জন্য আজ লিখে নিয়ে এসেছেন। তো গানটার সুর খুব একটা এখনো আত্মস্থ হয়নি, নতুন করা তো, সুর করতে করতে গাইবো আর কি। সমস্যা শুরু তো আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুর যেটা করতে করবেন করতে গাইবো। রিলিজ হয়ে যাচ্ছে, সুর প্রকাশ পেয়ে লেখা যাচ্ছে। হয়েছে কিন্তু ওই সুরটা আসলে মানে পারফেক্ট আসে নাই, তো যেটাই আসবে ওইটাই সুর। ইনশাআল্লাহ। সীমানা জুড়ে পাঁচিল তুলেছ, উঠোন করেছ আটো, বাইরে রেখেছ ইয়া বড় গেট, মনের দরজা খাটো। সীমানা জুড়ে পাঁচিল তুলেছ, উঠোন করেছ আটো, বাইরে রেখেছ ইয়া বড় গেট, মনের দরজা খাটো। যতদিন ছিল হাড়গুলো বড় ফুফু কাকা কাকিমাতে, হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে। পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর। এ বাড়ির গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলতো সুর। এখন বিপদে নিজে নিরাপদে পিছনের পথে হাঁটো, বাইরে রেখেছো ইয়া বড় গেট, মনের দরজা খাটো। সীমানা জুড়ে পাঁচিল তুলেছো, উঠোন করেছো আটো, বাইরে রেখেছো ইয়া বড় গেট, মনের দরজা খাটো। এ বাড়ির গাছে ফুল ফল হলেও বাড়িতে যেত আধা, হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা। এ বাড়ির বুড়ো ও বাড়ি চা খেত, ও বাড়ির বুড়ো ভাত। এ বাড়ির কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত। সম্মান আর শ্রদ্ধা যে আজ হয়েছে আটো সাটো, বাইরে রেখেছো ইয়া বড় গেট, মনের দরজা খাটো। সীমানা জুড়ে পাঁচিল তুলেছো, উঠোন করেছো আটো, বাইরে রেখেছো ইয়া বড় গেট, মনের দরজা খাটো। আজকে সবার বড় বড় বাড়ি, পাঁচিলে লাগানো কাঁচ। এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আজ। বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা, এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা। সামান্য সম্পদের মোহে ঝগড়া মারো কাটো, বাইরে রেখেছো ইয়া বড় গেট, মনের দরজা খাটো। সীমানা জুড়ে পাঁচিল তুলেছো, উঠোন করেছো আটো, বাইরে রেখেছো ইয়া বড় গেট, মনের দরজা খাটো, বাইরে রেখেছো ইয়া বড় গেট, মনের দরজা খাটো। মাশাআল্লাহ, মারহাবা। সম্ভবত এটা পরিবারগুলো যে আগে বড় বড় পরিবার ছিল, সেটা যে একসাথে ভেঙে ভেঙে ছিল, ছোট হয়ে একান্নবর্তী যাচ্ছে। ফ্যামিলি। চাচা বিয়ে করলো, ভাগ হয়ে গেল, বাচ্চা কাচ্চা হলো, আবার সংসার আলাদা হলো। আমার বাবা বিয়ে করলো, সংসার হলো, আলাদা ভাগ হলো। আমার দাদা দাদি বুড়ো বুড়ি আলাদা হয়ে গেল। এই যে ভাঙনের সৃষ্টি, সংসারগুলো ছোট হওয়ার কারণে ছোট ছোট সংসারের হয়ে ভিতরে যে হৃদ্যতাটা নেই। মহব্বত, একজনের এই যে আরেকজন কথা আছে এগিয়ে এখানে আসা। যে যতদিন ছিল হাঁড়িগুলো বড়,
ফুফু কাকা কাকিমাতে, হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে। কি খাচ্ছি বড় কথা না, বড় কথা সবাই একসাথে আছি, হাসি খুশি আনন্দে আছি, একসাথে দিন কাটাচ্ছি। তখন হাঁড়িটা বড় ছিল, সবার একসাথে রান্না হতো, এক পাতেই সবাই খাইতো। এই যে ভালোবাসাটা ধীরে ধীরে আমাদের আলাদা হয়ে গেছে, এটাকে পজিটিভ বলি নেগেটিভ বলি, নেগেটিভও আছে পজিটিভও আছে। ঠিক আছে, প্রত্যেকেরই তো সংসার আলাদা হওয়া দরকার, প্রত্যেকের আলাদাভাবে হতেই হবে একদিন, সবার তো আর একসাথে থাকার সুযোগ নেই। যাই হোক, কিন্তু এই যে আবেগ ভালোবাসা এবং হৃদ্যতা সম্পর্কের যে স্বাদ, সেটা সবসময় অবারিত রাখার দরকার। জি জি জি। যে একটা ফোন কল নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাশেদ হাসান রাজ বলছি, ঢাকা থেকে। জি, অনেকগুলো কমেন্টস আপনি করেছেন, বলুন প্লিজ। সালাম নোমান ভাইকে। আমরা নোমান ভাইয়ের কণ্ঠে যে শপথ নিয়েছি কাঁচালার হাতে গানটি শুনতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সাথেই থাকুন। আজ শিল্পী হচ্ছেন শফিক আদনান ভাই এবং আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি কোনো এক আয়োজনে এই গানটি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। শফিক ভাই, কিছু প্রশ্ন আছে। না, আমি আমার একটা রিকোয়েস্ট আছে। আমার অশ্রু না ঝরলে এই গানটা আপনার কণ্ঠে একটু না শুনলে মানে তৃপ্তিটা থাকবে না। কিছু অংশ হলেও দর্শকেরও অনুরোধ আছে, আমারও অনুরোধ আছে, সুতরাং এটা একটু গাইতেই হবে ইনশাআল্লাহ। আমি গাইছি, আমি একটু শুনিয়ে দিই। শফিক ভাই অনুরোধ করেছেন, আজকের মেহমান। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। যদি সংকট না ধরে চিরদিন তোমারে, সংকট না ধরে চিরদিন তোমারে, বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। জীবন মানে সংগ্রাম, 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 জীবন মানে সংগ্রাম। মাশাআল্লাহ, আজ এই ধন্যবাদ পর্যন্তই। আমার কথা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ, শুনতে চেয়েছেন ভাই। আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে ভাই, কণ্ঠ কোথায় পেয়েছেন? কণ্ঠ তো আল্লাহর দান, কোথায় পাবো? আল্লাহ। কাউকে ফলো করেন? হ্যাঁ, নাম বলবেন? অবশ্যই, মাসুদ রানা ভাইকে। কোন ধরনের গান পছন্দ করেন? অবভিয়াসলি ফোক। কার সুর বেশি মানানসই লাগে আপনার কণ্ঠে? যাকে ফলো করি তারটাই, মাসুদ রানা ভাইয়ের। কণ্ঠের যত্ন কিভাবে নেন? কণ্ঠের যত্ন চেষ্টা করি, চর্চার মধ্যেই যত্ন, চেষ্টা করি খালি গলায়। খালি গলায় যত্ন নেন। স্টেজ পারফরমেন্স, রেকর্ড শুটিং, কোনটা বেশি কষ্টের মনে হয়? খুবই কষ্টের। শুটিং। রেকর্ড শুটিং, প্রতিযোগিতা, মঞ্চ, কোনটি বেশি পছন্দ? অবশ্যই মঞ্চ। সামনে নতুন কি গান পাচ্ছি? সামনে জুলাই নিয়ে বেশ কয়েকটি গান আসছে, আসলে স্পেসিফিক বলা যাচ্ছে না কোনটাই আসছে, কারণ আমরা নিজেরাও জানি না যে কোনটা আসলে কমপ্লিট হচ্ছে। অনেকগুলোর তো ভয়েস দেয়া, আপনি নিজেও ভয়েস দিয়েছেন, একসাথে তো ভয়েস দিলাম, তো আসলে কোনটা আগে আসবে বলা যাচ্ছে না। তবে জুলাইকে নিয়ে বিস্তর গান আছে এবং সামনে সমাবেশ নিয়েও অনেকগুলো গানের কাজ চলতেছে। সমাবেশের পরে আরও কিছু প্ল্যান চলতেছে, মানে জুলাই আগস্টকে সামনে রেখে আমরা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, প্যানভিশন টেলিভিশন সহ যৌথ উদ্যোগে অনেকগুলো কাজ হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতার নাটকের কাজও চলছে, ছোট ছোট স্কিটের কাজ চলছে, গানের কাজও চলছে, সবগুলোতেই ইনভলভ আছি ছোটোখাটো হলেও। জাযাকাল্লাহ। সর্বশেষ পরিবেশনা শুনবো। সর্বশেষ পরিবেশনা আমি বাবা গান দিয়ে আমি শেষ করতে চাই। বাজান আমার ওষুধ শেষ, এই গানটা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তো এই গানটা গাওয়ার আগে আপনার যদি কোনো কথা থাকে বা ধরেন বিদায় নেওয়ার থাকে, বিদায় নিলে আমি গানটা গাইতে গাইতে শেষ করে দিলে ভালো লাগবে। আচ্ছা জি, আপনি তাহলে একটু বিদায় নিন। না, আমি বিদায় নেওয়ার কিছু নেই। আমার ভালো লাগছে যে নোমান ভাইয়ের সাথে আমার প্রথম লাইভ, এই প্রথম লাইভে এসে আরও আগে থেকে যদি আমরা একটু প্ল্যান পরিকল্পনা করতে পারতাম, আমরা দুইজনে প্রচুর গান গাওয়া আছে সাইমুমে,
এরপরে জাগরণ সাইমুম মিলে যখন আমরা একসাথে কম্বাইন্ড প্রোগ্রাম করতাম, প্রচুর গান একসাথে করেছি, শাহি ভাইয়ের গান। তো অনেক স্মৃতি আছে। আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভে আসলে বলা সম্ভব না, আর প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট থাকার কারণে এক লাইন থেকে আরেক লাইনে চলে গিয়ে আমরা অতীতগুলো মানে লাইন বাই লাইন বলতে পারি না। তো আমরা যদি আরও একটু প্ল্যান করতে পারতাম, গোছালো প্রোগ্রাম হতো, আরও সুন্দর করে 2 জনে 2-3টা গান যদি গাইতে পারতাম, কোরাস গান অনেকে শুনতে চেয়েছেন। তো সর্বোপরি আমার লাস্ট একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে যে ইসলামী সংস্কৃতি বলি, ইসলামী আন্দোলন বলি, বেঁচে রাখতে মানে কি বলে যে এটা টিকিয়ে রাখতে গেলে অবশ্যই জুলাইকে মূল্যায়ন করতে হবে আমাদের। কারণ জুলাই আমাদেরকে ইসলামী সংস্কৃতির একটা উর্বর পরিবেশ দিয়েছে, যেটা আমরা 16 বছর পাইনি। তো এই উর্বর পরিবেশটাকে কাজে লাগানোর জন্য জুলাইয়ের ত্যাগকে হৃদয়ে ধারণ করে আমাদের সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও বেশি সংস্কৃতির চর্চা করা উচিত, আরও বেশি লেখালেখি করা উচিত। আর সব শেষে বলবো, আমরা সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা ফিনান্সিয়ালি আমাদের মানে আমরা এই ক্রাইসিসে থাকি, আমাদের স্পন্সর না পাওয়ার কারণে অনেক গান লিখে নীরবে পৃষ্ঠা বন্ধ করে রাখি। তো আমরা যদি পৃষ্ঠপোষকতা পাই, যারা জুলাইকে ধারণ করেন, যারা জুলাইকে ভালোবাসেন, ইসলাম সংস্কৃতিকে ভালোবাসেন, অবশ্যই আপনারা স্পন্সর করবেন, শিল্পীদেরকে উৎসাহিত করবেন। আপনাদের স্পন্সরে শিল্পীরা নতুন করে অনুপ্রেরণা পায়, নতুন নতুন গান করার অনুপ্রেরণা পায়, নতুন নতুন অভিনয়ের অনুপ্রেরণা পায়। এই নাটকের স্কিটগুলো করা হয় শুধুমাত্র আমরা খরচের ভয়ে আমরা বিস্তর আয়োজন করতে পারি না, ছোটোখাটোর মধ্যে করতে হয়। তো একটু স্পন্সর পাইলে অবশ্যই আমরা আরও বিগ আয়োজন এবং জুলাইটাকে হৃদয়ে ধারণ উপযোগী আমরা আমাদের কি পরিবেশনাগুলো করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনি জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি শিল্পী শফিক আদনান ভাইয়ের। সম্মানিত দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের লাইভ দেখছেন, শুনছেন, মন্তব্য করে উৎসাহিত করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। সেই সাথে শফিক আদনান ভাই বলেছেন যে জুলাইকে আমাদের ধারণ করতে হবে, জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, সেটি হতে পারে জুলাইয়ের কোনো প্রোগ্রাম দেখে, হতে পারে জুলাইয়ের গান শেয়ার করে, হতে পারে জুলাই আহত কোনো ব্যক্তির কাছ খোঁজ নিয়ে তার সহযোগিতা করে, শহীদ পরিবারের কাছ থেকে, হতে পারে যে কোনোভাবে আপনি জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আপনার অংশগ্রহণ আমরা কামনা করছি। আর সর্বশেষ আজকে শফিক আদনান ভাই একজন সুরকার, গীতিকার এবং অভিনেতা এবং শিল্পী, তাকে আমরা পেয়েছি। তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সর্বশেষ পরিবেশনা শোনার মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। তার আগে একটি কথা আবারও বলছি, জুলাই জুড়ে পুরো জুলাই মাসে প্যানভিশন টিভির লাল জুলাইয়ের গল্প আয়োজন চলছে। প্রতিদিন বিকেল 5টা নতুবা 7:30 একটি করে কন্টেন্ট আপলোড হচ্ছে, আপনারা নিয়মিত দেখবেন। সে প্রত্যাশা রেখেই সর্বশেষ পরিবেশনা শোনার মধ্য দিয়ে আমরা আজকের পর্ব শেষ করছি। জি, ধন্যবাদ নোমান ভাইকে। আমি যে গানটি করতে চাচ্ছি এবার, এটা ব্যাপক জনপ্রিয় হয়েছে রিসেন্টলি, বাবাকে নিয়ে। সবাই জানেন বাজান আমার ওষুধ শেষ গানটা, এটা বাবার প্রতি ভালোবাসা। তো সন্তানের সাথে বাবার যে সম্পর্কটা থাকা উচিত, না থাকার কারণে কি সমস্যাটা হচ্ছে, এগুলো নিয়ে আমার এই টানাপোড়েনমূলক এই সঙ্গীতটা বাবাকে নিয়ে। তো ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আশা করছি। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতো কত বায়না। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। বউটা তোমার পারে লারেতে যা,
টাকা খরচ করো অভিযোগ ছাড়া, বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়া। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা, মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এইসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। এখন আমি হলাম বোঝা, তোমার কাছে মাথা গোঁজা, তুমিও বুড়া হবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এইসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা।